নতুন দিনের নতুন নিউজ টেলিভিশন চ্যানেল স্টার নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। আজকে আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এই ক্যাম্পাসের ঐতিহ্যবাহী স্থাপনা শহীদ মিনার চত্বরে। দর্শক, আপনারা জানেন যে আগামী 15 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন, এবং এই নির্বাচনের দিন একটা ঐতিহ্যবাহী দিন, একটি ঐতিহাসিক দিন। এই দিনের সাক্ষী হতে চলেছে এই ক্যাম্পাস। এই ক্যাম্পাসে যারা ভিপি পদে লড়ছেন এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ যে নেতৃত্বগুলো রয়েছে বা প্রার্থী যারা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের, সেই প্রার্থীদের নিয়ে আপনাদের মূলত হাজির হয়েছি। সেই প্রার্থীদেরকে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। শুরুতে একদম আমার ডানে রয়েছেন যিনি বাম সংগঠনগুলোর একটি ঐক্য, একটি প্যানেল বৈচিত্র্যের ঐক্য, সেটির ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া। ধ্রুব, আপনাকে অনেক স্বাগত। রয়েছেন ছাত্র অধিকার পরিষদের সমর্থিত সার্বজনীন শিক্ষার্থী সংসদ এর ভিপি প্রার্থী তামজিদ উদ্দিন। তামজিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার বাম পাশে রয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট, এই জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। রনি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমার সর্ববামে রয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, সেই প্যানেলের ভিপি প্রার্থী মাহফুজুর রহমান। আপনাদের সবাইকে স্টার নিউজের পক্ষ থেকে স্বাগত। আমি শুরুতেই একটু আমার একদম ডানে রয়েছেন ধ্রুব বড়ুয়া। ধ্রুব, আপনার কাছে একটু আসছি যে এই যে ক্যাম্পাস, বিশেষ করে 2024-এর যে আন্দোলন বা জুলাইয়ের যে গণ আন্দোলন, এবং আমার যেটা মনে হয় যে আপনাদের মধ্যে সবচেয়ে কমন যেটি বিষয় রয়েছে, আপনারা সবাই মনে হয় ওই আন্দোলনে শরিক ছিলেন, ওই আন্দোলনে সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন বা পেছনের সারিতেও বা সামনের সারিতেও আপনারা ছিলেন। আপনাদেরকে সেইভাবে গ্রহণ করছে কিনা একটু প্রাথমিক একটা প্রতিক্রিয়া জানি। জুলাই অভ্যুত্থান আসলে আমি বলবো যে 1971-এ আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, সে আকাঙ্ক্ষা যখন বারবার ব্যর্থ হয়েছে বিভিন্ন সরাসরি শাসকের আমলে, বিভিন্ন ধরনের দখলদারিত্ব এবং আধিপত্যকামী শাসক গোষ্ঠীর আমলে যেই আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার, সে আকাঙ্ক্ষাকে আবার বাস্তবায়ন করার জন্য মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল 2024 সালে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জানেন যে দীর্ঘ 35 বছর আমাদের আটকে থাকা চাকসু নির্বাচন, যে চাকসু নির্বাচন বিভিন্ন সরকার আসলো এবং গেল, কিন্তু যে অধিকারটা আসলে আমরা পাইলাম না, সেই অধিকারটাকে বাস্তবায়নের একটা সুযোগ আমাদের করে দিয়েছে। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে বিশ্ব অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে যে আমরা চাকসু নির্বাচন করতে পারছি, কিন্তু তার আগে থেকেই যারা চাকসুকে প্রাসঙ্গিক রেখেছে বিভিন্নভাবে, যেমন আমি বলতে পারি 19 সালে এখানে ডাকসুর কার্যের বিরুদ্ধে একটি আন্দোলন হয়েছিল এবং একটি চাকসুর দাবিতে একটি মিছিল হয়েছিল, যেটা আমাদের পূর্বসূরীরা প্রগতিশীল ছাত্র জোট এইখান থেকে আসলে হয়েছে, এবং তারা হামলার শিকার হয়েছিল এবং অতীতে নানাভাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তো তাদের একটা যে অবদান, তাদের যে ভূমিকা, সেই ভূমিকার স্বীকৃতি আজকে চাকসু নির্বাচন। ধ্রুবর কাছ থেকে আমি একটু যাচ্ছি মাহফুজ, আপনার কাছে একটু আসছি। আপনারা যদিও নাম স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, তারপরেও আমরা জানি যে এখানে বিভিন্ন ছাত্র সংগঠন বা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের সমর্থন আপনাদের প্রতি আছে। আপনাদেরকে যদি কেউ আসলে ভোট দিতে চায় তাহলে কেন ভোট দিবে? আমাদের যে প্যানেল, সেটা মূলত ক্যাম্পাসের যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন তাদের সমন্বয়ে, এবং ক্যাম্পাসের যেমন সামাজিক এবং সাংস্কৃতিক অ্যাক্টিভিস্ট আছে তাদের নেতৃত্বে। তো সেই জায়গা থেকে আমাদের বাকি বিপি প্রার্থীরা যারা আছেন, এরা অনেকেই জুলাইয়ের সম্মুখ সারির মানুষ। সে জায়গা থেকে আমরা সবাই জুলাইয়ের যে আন্দোলনে স্টেক হোল্ডার। এর বাহিরে গিয়ে আমরা চেষ্টা করেছি কোনো মাদার পার্টির যে পারপাস সার্ভ করার যে মানসিকতা, দলীয় এজেন্ডার বাহিরে গিয়ে যেন আমার হায়ার অথরিটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থী হয়ে উঠতে পারে, কোনো দলীয় সংগঠন হয়ে উঠতে না পারে। যেমন অন্যান্য দলীয় প্যানেলগুলোর যেটা হচ্ছে, সেখানে হাজার হাজার টাকা, শত লক্ষ লাখ লাখ টাকার একটা ফ্লো চলতেছে, নির্বাচন খরচ করতেছে। দেখবেন বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত যে প্যানেলগুলো আছে, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি যে শিক্ষার্থীদের আমাদের যে নিজস্ব অর্থায়ন আছে, একেবারে কোনো মাদার পার্টি থেকে টাকা না নিয়ে নিজেদের অর্থায়নে কাজ করে। ধন্যবাদ। আসলে মাহফুজ, আমরা একটু ইব্রাহিম হোসেন রনি, আপনি বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের নেতা আপনি, এবং ভিপি প্রার্থী সেই প্যানেলের, আপনাদের প্যানেলের নাম হচ্ছে সম্প্রীতির শিক্ষার্থী জোট। দীর্ঘদিন আপনারা হয়তো এই যে গত 5 আগস্টের পরে, 24-এর 5 আগস্টের পরে ক্যাম্পাসে নিশ্চয়ই ঢুকতে পেরেছেন আনুষ্ঠানিকভাবে, এর আগে রাজনীতি করতে পারেননি। তো আসলে এই 1 বছরের পরিচিতিতে, নতুন করে পরিচিতিতে আসলে শিক্ষার্থীরা আপনাদের কেন ভোট দিবে, কি রাখছেন তাদের জন্য? নির্বাচন হচ্ছে আর মাত্র 3 দিন হয়তো পরেই নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। তো আমার মনে হয় ছাত্র শিবির প্রত্যেকটি অধিকার আন্দোলন সংগ্রামেই শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে
এগিয়ে গেছে। আমি মনে করি যে এর মাঝে যদি মনে হয় যে আসলে সত্যিকারেই আমরা অধিকার আদায়ের জন্য মানে সংগ্রাম লড়াই এগুলোর সাথে আমরা ছিলাম আছি, এবং আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি এগুলো যদি শিক্ষার্থীরা মনে করে যে আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো, আমার মনে হয় যে আমাদের শিক্ষার্থীরা আপনাদেরকে বেছে নেবেন। ধন্যবাদ রনি। আমরা একটু যেতে চাই তামজিদ উদ্দিন আপনার কাছে। ছাত্র অধিকার পরিষদ এর সমর্থিত সার্বজনীন শিক্ষার্থী সংসদ আপনাদের ইশতেহার বা আপনারা আসলে নতুন কি আনবেন, কি চমক আনবেন শিক্ষার্থীদের জন্য একটু ছোট করে জানি আপনার থেকে। অসংখ্য ধন্যবাদ আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। শুরুতে আমি ছদ্মাবরের স্মরণ করছি এই ক্যাম্পাসেরও জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া শহীদ পরাদ হোসেন ও শহীদ হৃদয়চন্দ্র তরুয়াকে, এছাড়াও যারা এর পূর্ববর্তীয় অধিকার আদায় করতে গিয়ে নিহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদেরকে ছদ্মাবরে স্মরণ করছি। আসলে আমি শুরুতে বলতে চাই, আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রমণ্ডলীর সমর্থিত প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে বিপি পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 5। আপনি যে চমকের কথা বলছেন, আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বলেন আর বাংলাদেশে বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে প্রতিষ্ঠিত হয়েছিল শিক্ষার্থীদের লড়াই, শিক্ষার্থীদের অধিকার ছিনিয়ে আনার জন্য। আপনি জানেন যে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, সর্বশেষ যেই রাষ্ট্র সংস্কার অর্থাৎ যেই 2024-এর গণঅভ্যুত্থান, এটাতে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এবং আমি যদি বলি যে আপনি দেখবেন যে এখন নতুন যে দলও এসেছে, এই দলের আহ্বায়ক সদস্য সচিব বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের। দ্যাট মিনস এই জুলাই অভ্যুত্থানে যারা মানে টপ ক্যাটাগরির সমন্বয়ক ছিলেন, তাদের অধিকাংশ কিন্তু ছাত্র অধিকার পরিষদের নেতা, সাবেক নেতা। সেই জায়গা থেকে এই ছাত্র অধিকার পরিষদ কিন্তু সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে। যদি ছাত্র সংসদ নির্বাচন হইতো 2024-এর মতো একটা স্বৈরাচার দায়িত্ব দানব সরকারের মুখোমুখি ছাত্র সমাজকে দাঁড়াতে হতো না, 1600-র মতো শিক্ষার্থী কিংবা 2000-এর মতো শিক্ষার্থীর মৃত্যুবরণ করা লাগতো না। তাহলে কেন এই 35 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি? আমি মনে করবো যে এই ছাত্র সংসদ, মনে করবো না, ইতিহাস আছে, আপনাদেরকে দেখালে কিন্তু এরকম হাজার হাজার নিউজ দেখাতে পারবো। যেমন ডিবিসিতে যে নিউজটা দেখেছি, গত 30 দশক ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে 21 জন। সেই 21 জনের জায়গায় আমরা দেখেছি এই ছাত্র সংগঠন গুলোই কিন্তু এটার সাথে জড়িত। বিশেষ করে 1990 সালে এবং 1986 সালে কিন্তু ছাত্র শিবির এই ক্যাম্পাসে হামিদকে যে সহিংসতা শুরু করেছিল, এই সহিংসতার মাধ্যমে তারা রাজনীতিটা শুরু করেছিল। অনেকে হয়তো এই ইতিহাসগুলো জানে না। যদি আমি মনে করি শিক্ষার্থীরা প্রকৃতি এটা দেখে, তাহলে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের অধিকার আন্দোলনের দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে না, উইদাউট অপকর্ম ছাড়া। তার অপকর্মে পিছিয়ে আছে, কিন্তু ভালো কাজের দিক দিয়ে ছাত্র অধিকার পরিষদ কোনো অংশে পিছিয়ে না। আরেকটু যদি স্মরণ করিয়ে দিতে চাই, এই সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল 1990 সালে, এবং এই ছাত্র শিবির কিন্তু রনি ভাই আছে অবশ্যই, যে ছাত্র শিবিরে কিন্তু এই নির্বাচনে অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের প্যারেক মেরে দিয়েছিল। ছাত্র শিবিরের ভাইরা কিন্তু এই যে একটা যৌক্তিক সমালোচনা এবং প্রমাণ আছে, সেটা কিন্তু তারা মানতে রাজি না। তারা কিন্তু বলতে গেলে অকাট্য ভাষায় গালিগালাজ করে। আমার এখানে অনেকগুলো প্রুফ আছে যে আসলে তারা অকাট্য ভাষায় গালিগালাজ করে, বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকি থ্রেট আসে। যে আসলে এই বিষয়গুলো তো আসলে আমাদের ছাত্র রাজনীতি শিখায় না। আমাদের ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে, কিন্তু আসলে এই জায়গা থেকে আমরা এই বিষয়টা অনুপস্থিত দেখেছি। আপনার মূল কথা হচ্ছে বড় বড় রাজনৈতিক দল এবং একজন মানে একটি বড় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কারণেও এই নির্বাচনটা হয় নাই। ধ্রুব, আপনার আসলে কি মনে হয় যে ধরেন এই ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধিদের বা ছাত্র অধিকার নিয়ে যারা আসলে কাজ করে, তামজিদ বলছিল যে ছাত্র অধিকার পরিষদের আগে তেমন কেউ আসলে কথা বলে নাই। আমরা তো আপনাদের বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে বিভিন্ন সময় সোচ্চার দেখি। আপনি আসলে কি মনে করেন, একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে যদি একটু বলেন যে আসলে সংসদ নির্বাচনের জায়গা থেকে বা ছাত্র অধিকারের জায়গা থেকে কি বড় বড় ছাত্র সংগঠন কি আসলেই কখনো দাঁড়ায়নি? এই জায়গা থেকে আমি বলবো যে ছাত্র লীগ বা ছাত্র শিবির যেভাবে ছাত্র নির্বাচন চায় নাই এত বছর ধরে, একইভাবে কিন্তু ছাত্র দল কি চেয়েছিল? ছাত্র দলকে তো আসলে এভাবে উপস্থিত দেখি নাই কখনো প্রতিবাদে। আচ্ছা, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা আর কি। জি আচ্ছা। তো ওই জায়গা থেকে আমি বলবো ছাত্র দলেরও কিন্তু এখানে শহীদ আছে। ছাত্র নেতা শহীদ মুসা, তিনিও হচ্ছে শহীদ হয়েছেন, তিনি ছাত্র শিবিরের হাতেই আসলে খুন হয়েছিলেন। তো আমরা হচ্ছে পরবর্তীতে দেখতে পাই যে আসলে 90 দশক পরবর্তী সময়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, বিভিন্ন পার্টি ক্ষমতায় আসলেও তারা ছাত্রদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেয়নি। এবং বিভিন্ন সময়ে এই বামপন্থী ছাত্র নেতারাই আসলে ছাত্র সংসদকে বা চাকসুকে বা ডাকসুকে প্রাসঙ্গিক রেখেছে আন্দোলন সংগ্রামে। প্রশাসনও মানে চাকসু নিয়ে আসলে সামনের দিকে আগায়নি, নিশ্চয়ই এরকমটাই বলতে চাচ্ছেন। আমরা মাহফুজ আপনার কাছে আসি। মাহফুজ, ছাত্র অধিকার পরিষদ দীর্ঘদিন ধরেও রাজনীতি করছে, বামপন্থী ছাত্র সংগঠন তো আরো অনেক আগে থেকে রাজনীতি করছে। আপনারা আসলে রাজনীতিতে বলা যায় যে নতুন ছাত্র রাজনীতিতে আন্দোলন করতে করতে আসলে এই একটা জায়গায় এসেছেন। তো আপনারা আসলে কি বলবেন, মানে এই যে আমাদের এই তারুণ্য নিয়ে বা হচ্ছে এ নিয়ে যে এতদিন চাকসু আসলে কেন হয়নি? 4-5 বছরে কেউ রাজনীতি করে নাই, এটা সত্যি কথা। শুধু প্রতিবাদ হয়েছে, সে প্রতিবাদগুলোতে আমরাও জারি রাখছি। আমরাও আমাদের জায়গা থেকে যেমন
প্রথমে যখন আমরা ক্যাম্পাসে ভর্তি হই 2020 সালে, এর পরবর্তী সময় বগিবিদ্যুৎ আন্দোলন বলেন, নারী হেনস্থা বিরুদ্ধে আন্দোলন এবং শিক্ষার্থী নির্যাতনের যে বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামগুলো, সেগুলোতে আমি সবসময় সরব থাকার চেষ্টা করছি। সেই জায়গা থেকে অবশ্যই এটা নতুন না, এটা একটা দীর্ঘ পথ চলার নাম। এর বাইরে যেটা হলো যে আসলে আমরা কোনো পরিবর্তন দেখতেছি কিনা, তো অবশ্যই একটা পরিবর্তন এসেছে। আজকে আমরা কয়েকটা ছাত্র সংগঠন এসে কথা বলতে পারছেন, একসাথে এসে কথা বলতেছি, আমরা আসলে ডিবেট করতে পারছি, কিন্তু একটা সময় ছিল সেই সুযোগটা ছিল না। কিন্তু আমরা 5 আগস্টের মাধ্যমে যে স্বপ্নটা দেখছিলাম, আমরা আসলে একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ পাবো, যেখানে ক্যাম্পাসগুলোতে যে দলীয় রাজনীতির যে প্রভাব বলয় সেটা থেকে বেরিয়ে এসে একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ হবে, দখলদারিত্ব চলবে না। তো আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে হলো ছায়া দখলদারিত্ব শুরু হতে দেখেছি, বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন নামে সেই দখলদারিত্ব শুরু করেছে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, দখলদারিত্ব হতে পারে, প্রভাব ইয়েতে হতে পারে, প্রভাব তৈরি করার যে প্রবণতা, সেই জায়গাটা এখন পর্যন্ত তৈরি হয় নাই বা এটা করে নাই। আর আমাদের এখানে বৈষম্য বিরোধীর কোনো আলাদা কোনো কমিটি বা যে প্ল্যাটফর্ম ছিল না, সেই জায়গা থেকে আমরা এখানে সব দল সব মতের মিলেই যে আন্দোলনের সময় সমন্বয় ছিল, সেটাই এখানে কার্যকর ছিল। আমি যদি আসলে ভুল না করে থাকি, যে এই যে তামজিদ বা হচ্ছে ধ্রুব অথবা মাহফুজ, তারা সবাই মিলে আসলে যেটা বলা হচ্ছে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের নিয়ে হয়তো তারা এই অভিযোগগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করতে পারে। আমি একটু আরেকটু যোগ করব, আমি আসছি আপনার কাছে, ইব্রাহিম হোসেন রনি আপনার কাছে একটু আসি। এগুলো আসলে অভিযোগ বলবো না, আবার অভিযোগও বলতে পারি। তার আগে একটা বিষয় করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সেখানে ছাত্র শিবির আমরা দেখছি যে বড় ধরনের ভূমিধস বিজয় পেয়েছে। তো এই ক্ষেত্রে কি আপনার আসলে তারপরেই আপনার এই নির্বাচনে কি আপনার একটু খুশি খুশি লাগছে এই এত কিছুর পরে, বা একটু অহংকার বোধ হচ্ছে, বা হচ্ছে একটু ভালো লাগছে নাকি? ঢাকা ইউনিভার্সিটি এবং জাকসুতে ছাত্র শিবির ভালো করেছে। জি, আমি মনে করি প্রত্যেকটা ক্যাম্পাসের যে পলিটিক্যাল যে ওয়েভ একটা থাকে, ওয়েভ থাকে, এবং সেখানকার যে সবগুলো ছাত্র সংগঠনগুলো যারা আছে তাদের অ্যাক্টিভিটিস থাকে, সেখানে শিক্ষার্থীরা যাদের প্রতি আস্থা রাখতে পারে আসলে তারাই বিজয়ী হয়। এখন কি আপনার এটা হচ্ছে কেমন লাগছে? আমার জায়গা থেকে আমি মনে করি যে এটা খুবই আমাদের জন্য স্বাভাবিক, যে আমরা কাজ করব, শিক্ষার্থী ভাই বোনেরা যদি মনে করেন আমরা যোগ্য, আমাদের পক্ষে রায় দিবেন, আমাদের প্রতিশ্রুতির প্রতি যদি তাদের আস্থা থাকে। এই ছাত্র শিবিরের ব্যাপারে আমরা পরোক্ষভাবে ক্যাম্পাস নিয়ন্ত্রণে নেওয়া, হলগুলো নিয়ন্ত্রণে নেওয়া, কমিটি থাকার না রেখেও নিয়ন্ত্রণে নেওয়া, আবার কেউ কেউ আসলে এই যে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করছেন, কেউ কেউ বিভিন্ন সংঘর্ষের ঘটনা উল্লেখ করছেন, দু একজন হয়তো বলছেন, আমরা গণমাধ্যমেও তাদের এই অভিযোগগুলো দেখি, যে ছাত্র শিবিরের বা এরকম বড় বড় ছাত্র সংগঠনগুলোর কারণে চাকসু নির্বাচন 35 বছর ধরে আসলে হয়নি। কি বলবেন ইব্রাহিম রনি? জি, এই জায়গায় বলতে চাই যে প্রথমত যেটা বলেছেন কমিটি, ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি হলে এবং সেন্ট্রালে সব জায়গায় কমিটি আছে, এবং এগুলো ওপেন। আচ্ছা, ওপেন কমিটি, আপনি চাইলে আপনিও তথ্য নিতে পারেন, আমার যারা সহকর্মী এখানে আছেন তারাও জানে। এটা কত বছর ধরে ওপেন? এটা হচ্ছে যে 5 আগস্টের পর থেকেই ওপেন। এর আগে আমাদের যে কমিটি ছিল, আমাদের শুধু বিশ্ববিদ্যালয়ের যে কমিটি, সেই কমিটি পুরোটাই ওপেন ছিল, কিন্তু তখন তো আমরা ক্যাম্পাসে কাজ করার সুযোগই পাইনি। আমরা তো আসলে ওপেন করার কোনো সুযোগ নাই, কারণ যেখানে আপনি বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ, তাকে শিবির ট্র্যাগিং করে তার বন্ধুরা বড় ভাইরা সারা রাত নির্যাতন করে হত্যা করলো, সে শহীদ হলো, সেখানে ছাত্র শিবির নাম দিয়ে সে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয়, এটা আমরা কয়েকদিন আগের মিডিয়াতেও দেখলাম। সেখানে আমরা তো চাইলেই পারে ছাত্র শিবির, এটা বলাটা কঠিন। এর মাঝেও আমাদের কিন্তু অনেকের উপর নির্যাতন হয়েছে, যাদেরকে ছাত্র শিবির মনে হয়েছে, ছাত্রলীগ ধরেছে, সারা রাত পিটানো হয়েছে, এরপর নির্যাতন করা হয়েছে। তো ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি হল, প্রত্যেকটি কেন্দ্রীয় কমিটি সবকিছু আছে আলহামদুলিল্লাহ। এর বাইরে যদি আপনাকে বলতে যাই যে ছাত্র সংসদ, আমাদের তানজিম ভাই বলেছেন যে চাকসু নির্বাচনে পেরেক মেরেছিল ছাত্র শিবির। তো এই জায়গায় আমি বলতে চাই যে ছাত্র শিবির সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচন হয়েছে 1990 সালে। সেই নির্বাচনে মেবি একটা সকল দলের একটা ঐক্য জোট ছিল, সেই ঐক্য জোটের মাধ্যমে যারা এসেছিল সেখানে বাম সংগঠনগুলো বেশ ভালো করেছে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ছাত্র শিবির তো কখনোই এরকম ছিল না যে ছাত্র শিবির গভর্নমেন্টের অংশীজন ছিল, অথবা ছাত্র শিবির পাওয়ারের জায়গায় এরকম ছিল যে ছাত্র শিবির চাইলেই সবকিছু হয়ে যাবে। এখানে যদি আমরা দেখি যে 90 সালের চাকসু নির্বাচনের পরে যারা ভিপিজিএস এজিএস ছিলেন, তাদের পরে যে 91 সালে সরকার গঠন করেছে কে? বিএনপি। তাহলে 91 সালে বিএনপি আসার পরে কেন তারা হচ্ছে চাকসু নির্বাচন দেয় নাই, এটা আমি জানতে চাই। এরপরে 91 থেকে 96 পরে আওয়ামী লীগ আসলো। আওয়ামী লীগ তো চাইলে এবার যেহেতু সারা বাংলাদেশের সব পলিটিক্স
তাদের হাতে, তাদের প্রশাসন আছে, তাদের পলিটিক্যাল গ্রাউন্ড আছে, তাদের ছাত্র সংগঠন আছে, তাহলে তখন তো তারা নির্বাচন দিতে পারত। আবার বিএনপি ক্ষমতায় আসলো 2001-এ, তাহলে তখন তারা কেন নির্বাচন দেয়নি? এরপরে যদি আমরা দেখি, তারপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 2009 সালে, এসে টানা 24 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। এই সময় পর্যন্ত তারা নির্বাচন দেয়নি। ধ্রুবদা বলেছেন যে তারা একটা মিছিল করেছিল, সেখানে বাধা দিয়ে 2001 থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় ঐক্যজোট যখন ক্ষমতায়, তখন কিন্তু জামাতও ছিল, এবং ঢাকার বাইরে থেকেও বা বিভিন্ন জায়গা থেকে আপনার মন্ত্রণালয় যতগুলো ছিল, জামাত শুধু কেবলমাত্র 2টা মন্ত্রণালয় ছিল। এর বাইরে আমি প্রশ্নটা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রভাবটা ভালোই, আপনাদের এখানে জনশক্তি অনেক ভালো। তো এখন আপনারা কি চাকসুর সেই দাবিগুলো সে সময় তুলেছিলেন কিনা? এটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে প্রভাবের ব্যাপারটা, সেটা হচ্ছে আমার মনে হয় যে এটা হচ্ছে কেবলই মাত্র মৌখিক কথা, ক্যাম্পাসের বাইরের, তার মানে কি প্রভাব নেই? কখনো আমাদের কেউ অথবা ক্যাম্পাসের ভিতরের কেউ, হয়তো আমাদের প্রতিপক্ষ যারা আছেন, আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না, তারপরে আমাদের বন্ধু সংগঠন যারা আছেন তারা বলতে পারে যমক সংগঠন প্রতিপক্ষ, তাদের অবস্থান ভালো, তাদের অ্যানালাইসিস থাকতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে এরকম কোনো ঘটনা আমাদের সাথে নেই। তো আমি বলতে চাই যে 91 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যেই সংগঠন দাঁড়াতেই পারেনি এখন পর্যন্ত, সেই সংগঠনকে চাকসু নির্বাচন না হতে দেওয়া, চাকসু নির্বাচন বানচাল হতে দেওয়া, এই ধরনের কথা আসলে একদমই অপ্রাসঙ্গিক। আমরা গত মাসে একটা বড় ধরনের ঘটনা দেখেছি, নারী হয়রানি বা নারী নির্যাতন কমানো বা প্রতিরোধ বা সেই ধরনের হয়রানি নির্যাতন কমানোর প্রসঙ্গ একটা চলে আসে। তো শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় আসলে আপনি কি মনে করেন আপনারা কি ভূমিকা রাখতে পারেন এবং প্রশাসনও কি ভূমিকা রাখতে পারে, একটু ছোট করে বলেন। আমাদের সর্বশেষ যে নারী হেনস্থার ঘটনা, প্রশাসন থেকেও নারী হেনস্থার ঘটনা আমরা দেখেছি। তারপর বাহির হলো যে বিশ্ববিদ্যালয়ের যে জোবরাবাসী, তাদের দ্বারাও নারী হেনস্থার মতো শিক্ষার্থী হেনস্থার ঘটনা ঘটে। আমাদের প্রায় 1500 শিক্ষার্থী আহত হন। এছাড়াও বিভিন্ন সময় গুপ্ত হামলারও কথা উঠছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হামলায় শিকার হন শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে প্রশাসনের যে একচেটিয়া মনোভাব, বা কখনো কখনো প্রশাসন মনে করতেছে যে তার মতাদর্শিক কারণে কোনো একটা শিক্ষার্থীর সাথে মিলতেছে না, তখন সে তার জায়গায় একটা নীরব ভূমিকা পালন করতেছে। এই বিষয়টা উল্লেখযোগ্য হারে কাজ করছে। আর বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা, আসলে এটা আদৌ কোনো বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে নিরাপত্তা ব্যবস্থা থাকা ছিল এই ক্যাম্পাসে নেই। আমাদের যে নিরাপত্তা রক্ষী আছে, তারা আসলে আদৌ কোনো ট্রেনিং প্রাপ্ত না, তাদের আসলে নিজস্ব কোনো দক্ষতাই নেই আসলে নিজেকে রক্ষা করার। সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা তো অনেক দূরের কথা। প্রশাসনের বা কর্তৃপক্ষে যারা আছে তারা শুধু নিজের সুযোগ সুবিধায় সারা জীবন ভেবে গেছে। আমরা সমস্যাগুলো মাহফুজের কাছ থেকে শুনলাম, ধ্রুব একটু আপনার কাছ থেকে শুনি যে তাহলে কি করা যায়। আমাদের প্রশাসনের ভিতরে সবসময় ক্ষমতাসীন যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের একটা হচ্ছে যে রাজনৈতিক প্রভাব থাকে, যে কারণে এবং শুধু প্রশাসনের ভিতরে রাজনৈতিক সংগঠনগুলো না, স্থানীয়ভাবেও একটা রাজনৈতিক প্রভাবের একটা জায়গা থাকে, যে কারণে স্থানীয় লোকজন এখানে আসলে একটু বেশি নিয়োগ পায়। এটা আসলে অনেকে আসলে অভিযোগ করে, এবং এটা সত্যি। এটা এই কারণেই করে যে আসলে এই তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদেরকে কিছুটা সুবিধা দিয়ে তারা আসলে নিজেদের নেতৃত্বের জায়গাটা আসলে ধরে রাখতে চায়। তো আমরা যদি আসলে কমাতে চাই, আমার মনে হয় যে আসলে জবাবদিহিতার সংস্কৃতি আসলে চালু করতে হবে। জবাবদিহিতার সংস্কৃতি চালু করলে এবং বাজেটের যেই ব্যয় এবং স্বচ্ছতা, সেটুকু আসলে চালু করলে এবং শিক্ষার্থীদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেগুলো যদি প্রশাসন একদম পুঙ্খানুপুঙ্খভাবে সবার সামনে প্রতিনিধিত্ব উপস্থাপন করতে থাকে, তাহলে সেটা সম্ভব। আমরা মাহফুজের থেকে সমস্যা শুনলাম, ধ্রুবর থেকে সমাধান শুনলাম। তামজিদ, আপনি যদি একটু বলেন যে ধরেন আপনি বিভিন্ন ছাত্র আন্দোলনে কাজ করেছেন, ওই সময় নিজে আন্দোলন করেছেন, আচ্ছা এলাকাবাসীর সাথে ছাত্রদের আসলে সংঘর্ষ লাগবে কেন? ধরেন আমি বলি যে এলাকাবাসীর মধ্যে অনেক মানুষ অশিক্ষিত থাকতে পারে, অল্প শিক্ষিত থাকতে পারে, তারা একজন শিক্ষার্থীর মূল্যায়ন নাও দিতে পারে, কিন্তু এই যে শিক্ষার্থী যারা, তারা তো শিক্ষিত। তো আসলে এই সংঘর্ষগুলো লাগবে কেন? মানে আমি শিক্ষার্থীরাও বা এইখানে ইয়ে করতে যেতে, তাদের হাতে রামদা থাকতে পারে, তো আপনি কেন এলাকাবাসীর সাথে আসলে লাঠি তুলে নেন? আমরা যদি বলি কেউ যদি একটু দুর্বল প্রকৃতির উপর হয়, তার উপর কিন্তু সবাই কিন্তু আঘাত করতে চায়। এটা একটা মানে প্রচলিত একটা প্রবাদ বলা চলে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি আগেও যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনেকটা মেরুদণ্ডহীন। তো যেখানে তাদের মেরুদণ্ডই নাই, সেখানে অন্যজন এসে আরো তাদের উপর ভর করতে চায়। তো সেই জায়গা থেকে যে এলাকাবাসীর সাথে যে শুধু আসলে মেরুদণ্ডহীনের বিষয়টা না, আমরা দেখেছি এই যে নিয়োগের ক্ষেত্রে যে বিষয়গুলো উঠে আসে, নিয়োগ বাণিজ্যের বিষয়টা খুব সুস্পষ্ট। আপনি দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী আছে, তারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই এলাকার এই কর্মচারীরা কিন্তু দেখা যায় যে বিসির চাইতে তাদের পাওয়ার বেশি। তো যারা কর্মচারী যদি সে বিসির চাইতে পাওয়ার বেশি হয়, সেই জায়গায় যে একটা বাংলা একটা প্রবাদ আছে না, যে
দাঁড় চাইতে যদি দায়ের ইয়েটা বড় হয় তাহলে সেই দা দিয়ে আসলে কাজ করা যায় না, বটি দিয়ে কাজ করা যায় না। তেমনি ভাবে আমাদের প্রশাসনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এমন, প্রশাসন নিজেরাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে, আরেকজনের নিরাপত্তা দিবে কিভাবে? তার জন্য ছাত্র সংসদটা দরকার। কেন তারা চাচ্ছে না? আপনি দেখেন, আমি একটু যদি আপনাকে পিছনে ফিরে যাই, যেমন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো মানদাতার আমলে থেকে গেছে, মানদাতার আমলের সিলেবাস। এবং আপনি দেখেন, আপনি এইখানে বসেও যদি বলেন যে আমি বাংলা যে বিশ্বের যে কোনো প্রান্তে কোটি টাকা ফাটাবো, আপনি ট্রান্সফার করতে পারতেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এখনো আমি আমার যখন বিশ্ববিদ্যালয়ের ফি প্রদান করতে যাই লাইনে দাঁড়াইতে হয় 4 বার ব্যাংকে। সেই জায়গায় আমরা যখন বারবার আওয়াজ তুলেছিলাম, প্রশাসন চেয়েছিল এটাকে অনলাইনকরণ করার জন্য। অনলাইন করলে আমরা যখন সমস্যাটা উদ্ঘাটন, অনলাইনটা কেন হচ্ছে না, এটা যখন আমি নিজেই অ্যানালাইসিস করেছি, দেখেছি অনলাইন করতে গেলে কিছু কর্মচারী এখান থেকে ছাঁটাই হয়ে যাবে। কর্মচারী যদি ছাঁটাই হয়ে যায় তাহলে তাদের কমে গেল, সেই জায়গা থেকে মূলত তারা অনলাইনকরণে এই জিনিসটা করতেছে না। আমরা আসলে সবাই শিক্ষার্থীদের হয়রানি বা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি যখন বড় করে আসে, তখন সবাই মিলে আসলে প্রশাসনের মেরুদণ্ডহীনতার কথা বলছে, প্রশাসনের অযোগ্যতার কথা বলছে। কিন্তু আমি একটা উত্তর হয়তো আশা করেছিলাম, তো সেই উত্তরটা আপনাদের মুখ থেকে এখনো পর্যন্ত পেলাম না, যে আবাসন সংকট নিয়ে প্রকট। এই আবাসন সংকটের কারণেই শিক্ষার্থীদের বাইরে থাকতে হয়, তারা হয়রানির মুখে পড়ে। ইব্রাহিম রনি, মানে আবাসন সংকট নিয়ে আপনি কি আসলে কি বলবেন, কিভাবে সমাধান করা যায়? আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো একদম মূল শহর থেকে 22 কিলোমিটার দূরে। এই বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, যে অ্যাক্ট ছিল 1973, এই অ্যাক্ট অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসন নিশ্চিত করে শিক্ষার্থী ভর্তি করার কথা ছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রায় 59 বছর পেরিয়ে গেল, সেটা কোনো কারণে হয়নি, অদৃশ্য কারণ। যেখানে অ্যাক্টে রয়েছে যে আপনি এটা বাস্তবায়ন করে শিক্ষার্থী ভর্তি করবেন, কিন্তু এখন পর্যন্ত সেটি হয়নি। তো আমরা আমাদের যে প্রতিশ্রুতি জায়গা 12 মাসে 33 সংস্কার, এখানে আমরা কয়েকটি প্রস্তাবনা রেখেছি, আমাদের কাজের কিছু রোড ম্যাপ দাঁড় করিয়েছি। আপনি যদি দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারা তাদের ছোট্ট একটি ক্যাম্পাসের ভিতরে একটা বহুতল ভবন নির্মাণ করে সেখানে নারী শিক্ষার্থী যারা আছে তাদেরকে আবাসনের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে আপনি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসন রয়েছে। এরপরে বড় 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে কম সংখ্যক আবাসন ব্যবস্থা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ হচ্ছে 21.22% রয়েছে কেবলমাত্র। মানে প্রায় 6400 জন মাত্র স্টুডেন্ট হলে থাকতে পারেন, বাকি 22,000 থাকেন তার বাইরে, অর্থাৎ শহরে। তারপরে পার্শ্ববর্তী গ্রামগুলো রয়েছে, সেখানে আমাদের একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী যে পার্শ্ববর্তী গ্রাম বা ক্যাম্পাসের আশেপাশে যে শিক্ষার্থীরা থাকেন, 4000 শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করেন যে প্রথম স্টেপে যে কথাটা আমাদের বারবার আসছে যে এলাকাবাসীর সাথে সংঘর্ষ, তাদের সাথে আমাদের বনিবনা হচ্ছে না, তো এই জায়গাটায় আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের যেমন আমাদের এখানে শাহজালাল, তারপরে শাহ আমানত হলে এক্সটেনশন রয়েছে, যদি প্রাথমিকভাবে তারা এই এক্সটেনশনের ব্যবস্থা করে হলগুলোতে, তাহলে যদি সে আমাদের যে হলগুলো রয়েছে প্রায় 14টা হলে যদি 200 করেও বৃদ্ধি করায়, তাহলেও কিন্তু প্রায় 3000 সিট বৃদ্ধি হয়ে যায়। এরপরে আমরা সেখানে একটা প্রস্তাবনা রেখেছি যে হাফ বিল্ডিং একটা প্রকল্প বাস্তবায়ন করা, যে স্বল্প সময়ের মধ্যে দ্রুত যদি হাফ বিল্ডিং প্রকল্প বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়, অন্তত শিক্ষার্থীরা তাদের খাবার, ক্যাফেটেরিয়া, এরপরে নিরাপদ যে আবাসন, এটা নিশ্চিত করা সম্ভব। এবং এটা নিশ্চিত করতে পারলে আমার মনে হয় যে 10 থেকে 12,000 স্টুডেন্টের জন্য 1 বছরের মধ্যেই আসলে আবাসন ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসা সম্ভব। আপনারা কি আসলে নিজের নামে প্যানেল দিতে পারেন না, যেমন ছাত্রদল দিয়েছে, আমরা ডাকসুতেও দেখেছি সমন্বিত শিক্ষার্থী জোট, জাহাঙ্গীরনগরে দেখেছি, এখানেও আমরা দেখছি যে সম্প্রীতি শিক্ষার্থী জোট। ইসলামী ছাত্র শিবিরের নামে কেন আসলে প্যানেল না? আমরা জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেকটি পক্ষ অংশীজন যারা ছিল তাদের সকলকে নিয়ে আন্দোলন করেছি। এই আন্দোলনে সবাই স্টেক হোল্ডার। আমরা চেয়েছি যে আমাদের গ্রাউন্ডের মানুষ দিয়ে শুধু আমরা প্যানেল করবো না, আমরা সবাইকে সুযোগ দেবো একসাথে, যেহেতু আমাদের পরবর্তী সময়ে কাজ করতে হবে, বিভিন্ন জন বিভিন্ন গ্রাউন্ড থেকে উঠে আসবে, এই জন্য আমরা সবাইকে নিয়ে একটি প্যানেল করেছি। আপনি যদি দেখেন আমাদের বন্ধু সংগঠন ছাত্রদল, তারা গতকালকেই বলেছে তাদের 5 জন কমিটিতে যারা আছে, এর বাইরে আসলে তাদের কোনো লোকজন নাই। তাদের কর্মী যারা মাঠে কাজ করছে 100-200 জন, এই কর্মী যারা রয়েছে, আমরা মিছিলে দেখি 400-500 জনের উপস্থিতি, তাদের দায়িত্ব কিন্তু তারা নিবে না। এখানে আমাদের ভিপি প্রার্থী একজন আছেন মাহফুজ ভাই, তিনি একটা সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বাক্সাসের, তো তিনিও বলছেন যে তারা একটা স্বতন্ত্র একটা প্যানেল করেছে। প্যানেলটা স্বতন্ত্র হলে সকলের রাজনৈতিক পরিচয় আছে, কেউ রাজনৈতিক পরিচয় আছেন, আবার কেউ ক্লাবের পরিচয় আছেন, এখানে ধ্রুব দাজিনী আছেন, তারাও কিন্তু একটা ঐক্য জোট করেছেন। আমার মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে যে পলিটিক্যাল যে জায়গাটা, আপনি হলগুলো দেখেন, আমরা হলগুলোতে কিন্তু আমাদের প্যানেল দিয়েছি, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা হলে স্বতন্ত্র অবস্থায় যে প্রার্থীটি কাজ করছে, সে আবার ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী, আমি উত্তরটা পেয়েছি। নিশ্চয়ই দর্শক ছাত্র শিবিরের মতো ওপেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে আর কোনো সংগঠন না। আচ্ছা, আপনার উত্তর মনে হয় সবাই দিয়েছে, আপনি খুব সুন্দর করে উত্তরটা দিয়েছেন। আমরা এই অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। একদম অল্প কথাই, অল্প 2-1টি বাক্যে আপনাদের কাছ থেকে ছোট্ট একটি প্রশ্ন করে আমি শেষ করব। মাহফুজ, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই, এই প্রশ্ন সবার কাছে, যে এই চাকসু নির্বাচনে ভিপি হবেন একজন, তাহলে বাকিরা কি করবেন? আচ্ছা,
আমরা বিগত সময় যা করেছি, আমি সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে যে মাহফুজ তার যে পরিচয়, সে পরিচয় থেকে আমার যতটুকু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে আমি শিক্ষার্থীদের পাশে ছিলাম। চাকসু নির্বাচন হলেও আমি বিপি হলেও যেমন শিক্ষার্থীদের পাশে থাকবো, আমি বিপি না হলেও আমি আমার অন্য যে কাজ, আমার যে একাডেমিক লাইফ, সেই একাডেমিক লাইফকে ঠিক রেখে আমি শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকারের পোস্টে শিক্ষার্থীদের পাশে থাকবো। ইব্রাহিম হোসেন রনি, আপনার কাছে একই প্রশ্ন, আপনি যদি ভিপি না হন তাহলে কি বিসিএস দিবেন? না, প্রথম কথা হচ্ছে যে আমি কি করব, এই জায়গাটা হচ্ছে যে আমি যিনি ভিপি হবে জি, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে, অধিকারের পক্ষে তারা যদি কাজ করে আমরা তাদের সমর্থন দিব। কিন্তু যদি তিনি শিক্ষার্থীদের বিপরীতে থাকেন, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে না থাকেন, আমরা শিক্ষার্থীদের পক্ষে থেকে আমরা তাদের বিপক্ষে অবস্থান নিব এবং শিক্ষার্থীদের যে ন্যায়সঙ্গত অধিকার, সেই অধিকার আদায়ের জন্যই আমরা কাজ করি। ধন্যবাদ। তামজিদ, কি বলবেন? আসলে আমি বিপি হিসাবে নির্বাচিত হই বা না হই, আগে বলেছি আমি কিন্তু এই যে 2024-এর পরবর্তী যে আসলে ক্যাম্পাসে শো অফের জন্য আসছি ছোট করে, সেটা এমন না। ছোট আমি করে। কিন্তু এর আগে ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমি অতীতে যেমন শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করার চেষ্টা করেছি, আমি নির্বাচিত না হলেও শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে অধিকার সংগ্রামে বা যিনি নির্বাচিত হবে তাকে সহযোগিতা করে ক্যাম্পাসের উন্নয়নে কাজ করে যাব। শুভ বড়ুয়া, আমি যদি ভিপি নির্বাচিত নাও হই, আমার এই দখলদারিত্বের বিরুদ্ধে এবং একটা নিরাপদ ক্যাম্পাসের জন্য আমার লড়াই চলবে এবং এই দেশের নিপীড়িত সকল জনতার পক্ষে সম্মতি উৎপাদন করার যে কাজটা আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত, সেই কাজটা আমি চাই চাকসু থেকে হোক। এবং সেই ভিপি যেই নির্বাচিত হবেন সে যদি কাজটা না করে তাহলে তাকে আমি ইনফ্লুয়েন্স করব, তাকে আমি প্রশ্ন করব আমাদের মেহনতি জনতার পক্ষে সম্মতি উৎপাদন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সাথে ছিলেন মাহফুজুর রহমান, আমাদের সাথে ছিলেন ইব্রাহিম হোসেন রনি, আমাদের সাথে ছিলেন তামজিদ উদ্দিন, আমাদের সাথে ছিলেন ধ্রুব বড়ুয়া। আমাদের এই অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ছিলেন বা আছেন সাজ্জাদ হোসেন হৃদয়, তাকেও আমরা দাওয়াত দিয়েছিলাম। তিনি আসতে রাজি হয়েছিলেন, সঙ্গত কারণে তিনি আসলে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে তিনি এই প্রোগ্রামে আসতে পারবেন না বলে আমাদেরকে জানিয়েছেন, এই জন্যই তিনি এই আয়োজনে ছিলেন না। যাই হোক, আমরা এই যে ছাত্র প্রতিনিধি বা ছাত্র নেতৃত্ব বা ভিপি প্রার্থী যারা, তাদের মুখ থেকে একটা নিরাপদ ক্যাম্পাসের আশ্বাস পেয়েছি, ছাত্র অধিকার বা ছাত্র শিক্ষার্থীদের পাশে থাকার আমরা অঙ্গীকার পেয়েছি। আসলে সেটাই হয়, আজকের চাকসু যারা নেতা হবেন ভবিষ্যতে তারা বড় বড় রাজনৈতিক বা বৃহত্তম রাজনৈতিক দলের নেতা হবেন, তারা এখন শিক্ষার্থীদের পাশে আছেন, ভবিষ্যতে সারা দেশের মানুষের পাশে থাকবেন, এমনটাই আমাদের চাওয়া। চাকসু নির্বাচনের সফলতা আমরা কামনা করছি এবং স্টার নিউজের পক্ষ থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন, স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি।